যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম যশোর ভাই, আশা করি নিঃসন্দেহে আপনি এবং আপনার পরিবারের সকলেই মহান আল্লাহ তাআলার দোয়ায় ভালো আছেন আর ভালোর দলেই আছেন। তো কেমন আছেন ভৌতিকতার সকল লিসনার্স ভাই এবং বন্ধুরা? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এটি বাস্তব কালো জাদুর ঘটনা, আর এই ঘটনাটা এখনো চলমান ঘটনা। আর আজকে আমি যার ঘটনা শোনাতে চলেছি সে হচ্ছে আমার ফুপার শ্বশুরের ছেলের সাগর ভাইয়ের ঘটনা। আর কথা বাড়াবো না, চলে যাই সরাসরি ঘটনায়। এর আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আমিরুল বলছিলাম, মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন থেকে, ভৌতিকতার বস অফিসিয়াল স্টোরি টেলার। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ঘটনাতে। সময়টা 2025 সাল, ফেব্রুয়ারি মাস। রোজ দিনের মতো সেই দিনটাও আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম আর দেখি আমার বউ সাদিয়া আমার মার সাথে কথা বলছে। তারা বলছিল, সাদিয়া বলল, মা জানেন আমার ফুফাতো ভাই আছে না, ওই যে ঢাকার সাগর ভাই, উনি না কিছুদিন যাবৎ কেমন যেন আচরণ করছে, আর বলতে গেলে কাউকে দেখলে রেগে যায়, পাগলের মতো হয়ে যায়। সাদিয়ার কথা শুনে মা বলে উঠল, বলো কি সাদিয়া, তাহলে এখন কেমন আছে আর এমনটা হলো কিভাবে? মায়ের কথা শেষ হলে আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে মা, কার সাথে কথা বলছো? তোমরা আবার পাগল হয়ে গেল নাকি? তখন সাদিয়া বলল, আরে ওই যে পলাশ ভাইয়ের বড় ভাই আছে না, সাগর ভাই, উনি কিছুদিন যাবৎ পাগলামি শুরু করেছে। আর জানেন মা, সবাই বলছে ওনার উপরে নাকি কালো জাদু করা হয়েছে। তখন আমি বললাম, কি কুফরি গেলাম, আমি তো দেখি উনি অনেক ভালো আছে, তাহলে কে করলো এমন? হ্যাঁ। তখন মা বলল, আর কি করবে, মানুষ কি শত্রুর অভাব আছে নাকি, নয়তো কারণ নজরে পড়ে গেছে হয়তো বা। মায়ের কথা শেষ হলে সাদিয়া বলল, আরে না মা, আপনি যা ভাবছেন আসলে বিষয়টা তা নয়। সাগর ভাইয়া ওনার বউ তাবিজ করছে বশ করার জন্য, কিন্তু পাগল হয়ে গেছে। তখন সাদিয়াকে থামিয়ে দিয়ে আমি বললাম, কি আবল তাবল বলছো বলো তো? আমি যতটুকু জানি সাগর ভাই নাকি ওনার শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে দোকান দিয়েছে, আর আবার পলাশ ভাই সে বলল আলাদা খায়, তাহলে তার বউ কেন তাকে বশ করতে যাবে? হ্যাঁ। তখন সাদিয়া বলল, আরে সাগর ভাই লুকিয়ে লুকিয়ে ফুপির জিনিসপত্র দিত, আর কারণ ভাবি দেখলে তো রাগ করবে তাই, আর হয়তোবা এমনটা তার নজরে পড়ে গেছে তাই তাবিজ করেছে। তখন আমি বললাম, ও আচ্ছা, তাও হতে পারে, কিন্তু আমার কেমন যেন সন্দেহ লাগছে বিষয়টা নিয়ে। এর কারণ কি জানো? তার কারণ হচ্ছে সাগর ভাই কিছুদিন আগে ভালো ছিল, আর সে এখন একদম আলাদা খায়, আর এখনই তার সমস্যা শুরু। কই, আগে তো এরকম ছিল না কখনো। তখন সাদিয়া বলল, আরে সাগর ভাই আলাদা খাইতো না, খাওয়ার কারণ ফুপা, কি জানি নিয়ে ফুপার সাথে অনেক কথা কাটাকাটি লাগে, তাই সাগর ভাই শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা নিয়ে দোকান দেয় আর ভালো মতো করে চলতে থাকে, আর হঠাৎ তার সমস্যা শুরু হয়ে যায়। সাদিয়ার কথা শুনে আমি তখন বলে উঠলাম, সাদিয়া তুমি ব্যাপারটা যতটা সহজভাবে নিচ্ছ আসলে কিন্তু এতটা সহজ নয়। তখন সাদিয়া বলল, তুমি কি বলতে চাইছো বলো তো, খালি ঘোরা পেঁচে কথা বলো কেন শয়তান? তখন আমি বললাম, সাদিয়া তাহলে শোনো, আমি যে এত পরিমাণ ভূতের গল্প শুনি সেখানে এমন অনেক ঘটনা আছে, নিজের মা বাবা ভাই বোন বউ আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই কালো জাদু করতে পারে। এর কারণ কি জানো? মানুষের মনের ক্ষুধা, তাদের লোভ, তাদের প্রতিহিংসা। কিছু মানুষ আছে কারো উন্নতি দেখলে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, নজর লেগিয়ে দেয় সে উন্নতি করা মানুষের উপরে। আমার কাছে কি মনে হয় জানো, এটা সাগর ভাইয়ের বউয়ের কাজ নয়, এটা তার পরিবারের কেউ করেছে। আচ্ছা সাদিয়া, সাগর ভাইকে ডাক্তার বা কবিরাজ দেখানো হয়নি কেন? তখন সাদিয়া বলল, ডাক্তার দেখিয়েছে আর কবিরাজ হুজুর অনেক দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, কেউ কিছু করতে পারেনি। তখন আমি বললাম, বলো কি, কেউ কিছু করতে পারেনি? তাহলে তদন্ত বিষয়টা অনেক জটিল। আচ্ছা তোমার নানা ইউনুস কবিরাজ সে কি কিছু হতে পারেনি? তখন সাদিয়া বলল, আরে বললাম না, নানা নিজের ভেতরে কোনো সময় কাজ করে না, আর সাগর ভাইকে তো অন্য কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি বললাম, জানো মা, এখানে আমার কাছে অনেক সন্দেহ লাগছে ফুপার ওই পলাশের ভাইরে, কারণ একে তো সাগর ভাইয়ের সাথে ঝগড়া ফুপার, আর দ্বিতীয়ত পলাশ ভাই একা করছে, আর তার থেকে বড় বিষয় হচ্ছে হুজুর কবিরাজ দেখেও তো লাভ হয়নি। এইটা কেমন কথা?
আমি কথা বলে যাচাই করবো বিষয়টা, কারণ কথার ধরন বলে দেয় তার মনে কিছু একটা চলছে। তখন মা বলল, দেখ কথা বলে দেখ যদি কিছু করা যায়, একজনের জীবন নিয়ে এমনি নষ্ট করা ঠিক হবে না। তখন আমি বললাম, হ্যাঁ চেষ্টা তো করবোই। আচ্ছা সাদিয়া, একটা কথা বলো তো, সাগর ভাইকে কোন কবিরাজ হুজুর দেখিয়েছিল বলো তো? তখন সাদিয়া বলল, আরে কে আর দেখবে, ফুপা দেখাইছে। পলাশ ভাই তো সারাদিন ওনাদের কারখানায় থাকেন, আর তুমি এত কিছু জেনেই বা কি করবে? হ্যাঁ। তখন আমি বললাম, কাজ আছে, যেহেতু কবিরাজ কিছু করতে পারেনি। একটা কথা শোনো, কাঁটা দিয়ে কিন্তু কাঁটা তুলবো, আগে বিষয়টা বুঝে নি, তারপর দেখবো কি করা যায়। তখন মা বলল, কি বলছিস আমিরুল, কাঁটা দিয়ে কাঁটা তুলবি, এর মানে কি? তখন আমি বললাম, মা চিন্তা করো না, যেহেতু কবিরাজ পারেনি কালো জাদুটা কাটাতে, তাহলে আমার কাছেও কালো জাদুকরের সন্ধান আছে যে অনেক বেশি ভয়াবহ। তারে আমি চিনি না, ওই যে আলী চিনে, নাম সানোয়ার, তার পরিচিত একজন আছে। আর তার সাথে যে জিনটা আছে না, সে নাকি ভয়ঙ্কর দেখতে, এক বিশাল পাহাড়ের মতো। আর এইসব খারাপ কাজে নেই, কিন্তু সাগর ভাইয়ের ব্যাপারে কথা বলবো, ওনাকে দিয়ে কিন্তু কাজটা করানো যাবে, কিন্তু টাকা লাগবে, ভালো রকম টাকা লাগবে। তখন মা বলল, তুই আগে তোর ফুপা ফুপুর সাথে কথা বল, আর দেখ তারা কি বলে, তারপরে বাকি চিন্তা করিস। তখন আমি বলে উঠলাম, হ্যাঁ তাই করব, কালকে ফোন দিয়ে কথা বলবো, এখন খাওয়া দাওয়া করবো, কাজ আছে আবার। আমি এই কথা বলে হাত মুখ ধুয়ে গিয়ে কম্পিউটারে কাজ করি, ফ্রিল্যান্সিং, আর রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন ছিল সোমবার, মানে আমার অফ ডে, আর সেই দিনটা স্বাভাবিকভাবেই কেটে যায়। আর রাত 8টার দিকে আমার বউ সাদিয়া ফোন করে ফুপু শাশুড়িকে আর বলে, আসসালামু আলাইকুম ফুপু, কেমন আছেন? ভালো আছেন নি? বাড়ির সবাই কেমন আছে? তখন ফুপু শাশুড়ি বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোকে কি খবর? জামাই ভালো আসিনি? তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে? আর কই তোরা এখন? তখন সাদিয়া বলল, হ্যাঁ ফুপু ভালো আছি, আর আমার মা আব্বাও ভালো আছে, আর আমার জামাইও আমাদের ঘরে আছে। তা ফুপু রাতে খাইছেনি? তখন ফুপু বলল, না রে সাদিয়া, এখনো তো খাইনি, তোর ফুপা বাড়িতে আসলে খামো। তখন সাদিয়া বলল, আমরাও খাইনি ফুপু, খাবো একটু পরে। আর ফুপু সাগর ভাইয়ের এখন কি অবস্থা? তখন ফুপু বলল, আর তোর সাগর ভাইয়ের অবস্থা, ওই তখন পাগলাগারোতে আছে। তখন সাদিয়া বলল, কি কন ফুপু, কবে গেছে পাগলাগারোতে, আর কেন দিলেন? তখন ফুপু বলল, আর বলিস না, তোর সাগর ভাই দিন দিন একদম পাগলের মতো আচরণ করতে থাকে, তাই তো ফুপাদারে সেখানে রেখে আসছে, তবে নিয়ে আসবো কিছুদিন পরে, আর তোদের বাড়িতে নিয়ে চিকিৎসা করাবো। তখন সাদিয়া বলল, ও আচ্ছা ফুপু, এখন রাখি তাহলে, আবারও পরে কথা হবে। তখন আমি বলে উঠলাম, সাদিয়া আগে কেটো না, আমি একটু কথা বলবো। তখন সাদিয়া বলল, তুমি কথা বলবা? আচ্ছা দাঁড়াও ফুপু, শোনেন তো, তোমাকে জামাই তোমার সাথে কথা বলবো। তখন সাদিয়া ফোনটা আমার কাছে দেয়, আমিও সালাম দিই, কিন্তু ফুপু কোনো উত্তর দেয় না। তখন সাদিয়া বলল, আরে ফুপুরা আসতে বললে তো শুনবো না, জোরে জোরে কথা বলবা তাহলে শুনবে। তখন সাদিয়ার কথা মতো আমি জোরে জোরে সালাম দিয়ে উত্তর দিলেন তখন ফুপু। আর তখন বললাম, কেমন আছেন? আর বাড়ির সবার কথা বলি, ফুপুর কথা বলি, ফুপার কথা বলি, আর ফুপুর সব কথার উত্তর দেন। তখন ফুপু বললেন, আচ্ছা বাবা আমিরুল বেড়াতে আসো কেমন? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাবো, কোনো সমস্যা নেই। ফুপু কিছু কথা জানার ছিল। তখন ফুপু বলল, কথা? কিন্তু কি জানবার চাও বলো বাবা। হ্যাঁ। তখন আমি বললাম, আসলে ফুপু সাগর ভাইয়ের ব্যাপারে আমি কিছু জানতে চাই আর কি, আসলে কেমনে কি হয়েছে আর কবে কি হয়েছে, একটু যদি বলতেন না খুব ভালো হতো। তখন ফুপু একটু দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। আমি ঘটনা বোঝার সুবিধার্থে ফুপু শাশুড়ির মতো করে বলছেন, ফুপু শাশুড়ি, কি বলবো বাবা, সবকিছু তো একদম ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে শুরু হয় সমস্যা। তোমার কি মনে আছে সবাই বর্ষা বিয়ে খাইতে গেছিল, তখন সবই ঠিক ছিল, আর সে বিয়ে খায়া আমি তো ফুপা আর পলাশ তার বউ বাড়ি চলে আসি, কিন্তু সাগর তার ছেলে আর ওর বউ বাড়ি আসে না, ওরা বৌমার বাড়িতে চলে যায়। আর দুদিন পরে সাগর তার ছেলে আর বউর নিয়ে চলে আসে। এরপরে সারাটা দিন ভালোভাবে কাটে, আর রাতে পলাশ আর সাগর একই সাথে বাড়িতে ফিরে। আর একটু পরে তোমার ফুপা চলে আসে, সবাই খাওয়া দাওয়া শেষ করি। তখনই সাগর বলে উঠল, আব্বা আমার একটা কথা আছে তোমাদের সাথে। তখন তোর ফুপা বলল, কি কথা হঠাৎ করে, বল শুনি। তখন সাগর বলে উঠল, আব্বা আমি আর পলাশের সাথে দোকান করব না, হয়তোবা দোকান আমায় দিয়ে দাও, না টাকা দাও, আমি আমার মতো একটা করে নিবো আনে।
তখন পলাশ বলে উঠলো, ভাই এইটা কি বলিস তুই আবল তাবল, দোকানটাও তো নাইলে টাকা দাও, এই আবার কোন ধরনের কথা, হঠাৎ এমন কথা বলছিস কেন? তখন তোর ফুপা বলল, সাগর কি হয়েছে বলতো, হঠাৎ করে তোর এরকম বলার কারণটা কি? বলাস কি বেয়াদবি করছে নাকি? তখন সাগর বলে উঠলো, উফ ভালো লাগে না, এত কথা কেন তোমার? আমি বেশি কথা শুনতে চাই না আর বলতে চাই না, আমার একটাই কথা, আমার ভাগ আমার বুঝাই দাও, আমি আমার মতো করে সবকিছু করে নিবো আনে। তখন তোমার ফুপু রাগী কণ্ঠে বলে উঠলো, এই বেয়াদব, এত বড় সাহস, আমি জীবিত থাকা অবস্থায় তুই সব ভাগাভাগি করার কথা মুখে নেস কেমনে? হ্যাঁ, আমি কি সারা জীবনে শিক্ষা দিয়েছিলাম তোদেরকে? সত্যি করে কহ। তখন এইভাবে তোমার ফুপা আর সাগরের মধ্যে কথা কাটাকাটি লাগে যায়। আর পলাশ তখন কি করবে বুঝে না, কারণ ঝগড়া তো ভালো রকমের লাগে গেছে। আর এইভাবে কিছুটা সময় কাটার পর সাগর বলে উঠলো, আব্বা ভালোভাবে তোমার কইতাছি, আমার ভাগ আমারে দিয়ে দাও, নইলে কিন্তু। তখন তোর ফুপা বলে উঠলো, নইলে কি করবি? যাবারিস করে না, তোরা আমি বেঁচে থাকতে কানা করিয়ে দেব না বলে দিলাম। তখন সাগর রেগে যায় আর চোখ লাল হয়ে যায়, রাগে যেন এখন তোমার ফুপুরে মাইনে ফেলবে। আর তখন সাগর বলে উঠলো, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, তুমি জীবিত থাকা অবস্থায় একটা কানা করে দিবা না, তাই না? মরে গেলে তো সব আমাদের দুজনেরই হবে, তাই না? তখন সাগরের মুখে এমন কথা শোনা তোর ফুপা বলে উঠলো, হ্যাঁ, যখন মরে যাবো তখন তোরা যা ইচ্ছা করিস। তোমার ফুপার কথা শেষ হতেই সাগর এক লাফ দিয়ে তোমার ফুপার গালের কাছে চলে আসে আর গলাটা যেন টাপ চিপ দিয়ে ধরে ফেলে। আর সাগর বলে উঠলো, তোকে আজকে মারা ফেলাম, আজকে আজকে মারা ফেলাম, তারপর তার ভাগ আমি বুঝে নিব, বুঝতে পারছস? তোমার সাগর ভাই এইসব কথা বইলা হাসতে থাকে পাগলের মতো। আমরা সবাই মিলে তারা থামানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। তখন পলাশ একটা ঘুষি মারে, সাথে সাথে সাগর তোমার ফুপারে ছেড়ে দেয়। তখন সাগর বলে উঠলো, পলাশ তুই কাজটা ঠিক করলি না, আমি তো তোর ভালোর জন্য এসব করছি, কিন্তু তুই বেয়াদবি করলি, এর ফল তোকে ভোগ করতেই, হ্যাঁ তোরই করতে হবে ভোগ, বুঝতে পারছস? সাগর এই কথা বলে তার বউ এসে রীতিমতো তাকে নিয়ে যায় আর বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি বাবার থেকে টাকাটা নিয়ে দেবো আনে। তার বউয়ের কথা শুনে সাগর একটা হাসি দেয় আর বলে উঠল, একমাত্র তুমি আমাকে বোঝো, এরা আর কেউ বোঝে না, তুমি আমার সব, এরা কিচ্ছু না, তুমি যা বলবা তাই হবে। সাগরের এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। আর তার একটা বিষয় হচ্ছে তোমার ফুপার হাই প্রেশারের রোগী, আর সাথে সাথে শরীর দিয়ে ঘাম পড়া শুরু করলো। এই বয়সে তার সাথে মারামারি করলো তার ছেলে। তখন আমি পলাশের বউ আর পলাশ মিলে তোমার ফুপারে শান্ত করি, আর সে রাতটা কোনোভাবে পার করে দিই। আর 2 দিন পরে সাগর আলাদা দোকান নিয়ে দেয়, আমাদের সাথে বসে খায় না, আর বলা চলে আলাদা খাওয়া শুরু করে সাগর। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। আর সাগর একদিন সকালবেলা শ্বশুর বাড়ি চলে যায় তার পরিবার নিয়ে, আর ঠিক 1 মাস পর বাড়ি ফিরে আসে। আর তখন থেকে শুরু হয় সাগরের আসল পাগলামি। আমরা দেখতাম বউ যা যা বলতো সাগর তাই তাই করতো, মনে মনে ভাবতাম হয়তো বা টাকা দিচ্ছে তাই এমন করতেছে। আর সাগরকে দেখতাম সব সময় কেমন জানি করতো, একা একা বিড়বিড় করে কথা বলতো। মনটা খারাপ হয়ে গেল, কেমন জানি বদলে গেল রে, ওর বদলে গেল। বাবা তুমি বলো, একটা মা তার সন্তানের এরকম অবস্থা কি দেখতে চাইবে? তাই আমি একদিন চিন্তা করি আমি সাগরের সাথে কথা বলবো, কেন এমনটা করতেছে দেখবো। যেমন ভাবনা তেমনই কাজ। আমি চুপি চুপি চলে যাই সাগরের কাছে, আর সাগরে দেখি ট্যাপ ট্যাপ করে তাকায় আছে, যেন বাবা তখন কেমন জানি করতেছিল। তখন আমার মনে হইতেছিল আমার ছেলে কিছু একটা চাইছে, কিন্তু পারতেছে না, সে কষ্টে আছে, সে সইতে পারতেছে না। তাই আমি তার মাথায় হাত বুলাই দিই, বললাম, বাবা সাগর কি হয়েছে তোর? তোর এমন হয়েছে কেন বলতো, তুই এমন হয়ে গেছিস কেন? সাগর তুই একবার নিজের দিকে তাকায় দেখিস কি হালটা করছিস তোর। তখন সাগর তার মায়া ভরা মুখটা আমার দিকে দিয়ে রীতিমতো থুতু দেয় আর বলে উঠলো, যা বুড়ি, চলে যা, চলে যা, রুম থেকে চলে যা বললাম, যা, বাঁচে বইলা কোথাকার। সাগরের এমন কথা শুনে লজ্জা আর কান্না পায় আমার, কারণ আমার ছেলে আমার পাশে বইলা বলতেছে। তখন আর তার ঘরে ধরায় না, চলে যায় নিজের কাছে। আর এইভাবে অনেকটা দিন পার হয়ে যায়। আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করতাম যে সাগর কি মজানি বদলে গেছে। আর
তার বইয়ের কথা চলে, সবসময় আমাদের সাথে কথা বলে না, যেন আমার চিনতেও পারে না। আর এইভাবে কিছুদিন কাটার পর হঠাৎ করে একদিন সাগরের ঘর থেকে চিল্লাপাল্লার শব্দ আসে। তখন আমি ছুটে গিয়ে দেখি সাগর বাজে ভাষায় তার বউরে গালাগালি করতেছে আর সাথে আবুল তাবুল কথা বলতেছে। তখন আমি সাগরকে থামতে বলি, কিন্তু সাগর আমার দিকে তাকায় আবারও বিশ্রী কথা বলে, বাজে কথা বলে, আমার সাথে হাতের কাছে যা পায় তাই ছুটে মারে। তখন আমি বৌমারে জিজ্ঞেস করলাম, কেন এমন করতেছে সাগর? তখন বৌমা বলল, আমি জানি না, আপনার পোলা হঠাৎ করে পাগলামি শুরু করে দিচ্ছে। সব তো ভালোই ছিল, হঠাৎ করে পানি চাইলো আর দিতে দেরি হয়েছে বলে এমন পাগল হয়ে গেল। আপনি জান মা, আমি দেখিনি বোয়ানে। তখন বৌমার কথা শুনে আমি আর কথা বাড়াই না, ভাবে হয়তো বা বৌমা যা বলতেছে তাই ঠিক, কেননা সাগর একটু রাগী হয়ে গেছে বর্তমানে। তাই আমি আমার কাছে বসে যাই। এইভাবে প্রায় মাসখানে কেটে যায় আর রোজ সাগর পাগলামি করতে থাকে। আর একদিন তোমার ফুপুর বাড়ি আসার সময় সাগর সামনে পড়ে যায়। তখন সাগর তোমার ফুপাকে দেখে গালাগালি করে আর সাথে হাতের কাছে যা থাকে সব ছুঁড়ে মারে। এইভাবে জিনিসপত্র ছুঁড়ে মারায় কিছু একটা তোমার ফুপার কপালে লেগে যায়। তখন সাগর হাসতে থাকে আর বলে, কি মজা, কি মজা, বুড়োর মাথা ফাটিয়ে দিয়েছি, আবার ইচ্ছা পূরণ হয়েছে। দি বল, দিবি? তখন তখন তোর ফুপা রাগি করে ধমক দেয় আর বলে, বেয়াদব সন্তান, এত বড় সাহস, তুই আজকে আবারও এই কাজ করলি? আমি তোর পুলিশের কাছে খবর দিব, বুঝতে পেরেছিস? দাঁড়া, এখনই ফোন দেব। তখন সাগর বলে উঠলো, ফোন দিবি পুলিশকে? দে দে না, পুলিশ আমার নেবো না, কারণ আমি ছোট। ডাক ডাক, এসে চকলেট দিয়ে যাবে শুধুমাত্র। তখন তোর ফুপা আরো রেখেছে, পুলিশকে কল করে আর পুলিশ কিছু সময় পরে চলে আসে। তখন তোমার ফুপা তার মাথায় আঘাত দেখান এবং সাগরকে ধরে নিতে বলেন। আমি বাধা দিলে আমায় ধমক দেয় তোমার ফুপা। এরপর ফুপা বলল, তাই এত বাড়াবাড়ি করলে তোমার কিন্তু পাঠিয়ে দেবো, ছেলের পক্ষে কথা বলে দিলাম, বুঝতে পেরেছ? তোমার ফুপার কথা শুনে আমি আগাই না, সে রাগে ছিল, অনেক রাগে ছিল। তখন পুলিশ সাগরের জিজ্ঞেস করলো, আর সাগর, তুমি কেন এমনটা করেছো? তোমার বাবার গায়ে কেন আঘাত করলে? যা সত্যি তাইতে বলবে, বুঝতে পেরেছো? কোনো বানো আর কিছু বলবে না বললাম। তখন সাগর খিলখিল করে দাঁত কেলায় কেলায় হাসতেছিল আর তখন বলল, পুলিশ আসছে জানতে, তোরা তোরা চলে যা, কারণ চকলেট না দিলে আমি কথা বলি না কারোর সাথে, যা কিপটে বেটা। পুলিশ ভাবলাম বুড়োর কথায় চকলেট পাবো না নাকি, হ্যাঁ বলে ফাও। তখন একজন পুলিশ বললেন, ছেলে, এটা কিন্তু মজা করার সময় না, তাড়াতাড়ি যা বলি তাই করো, আর কিন্তু বেড়ে চামড়া তুলে ফেলবো। তখন সাগর রেগে যায় আর আবল তাবল কথা বলা শুরু করে আর তার হাতে থাকা যেসব জিনিস আছে সব পুলিশের দিকে ছুঁড়ে মারে। তখন পুলিশরা বললেন, ভাই এই ছেলে তো পাগল হয়ে গেছে, ওনাকে আমরা নিতে পারবো না, ওনাকে ডাক্তার দেখান, আমরা চলে যাচ্ছি। পুলিশ এগুলো বইলা চলে যায়। আর তখন আমি তোমার ফুপারে বলি, ওগো সাগর আসলে তো পাগলামি করতেছে, কিছুদিন যাবত তুমি ওর একটু ডাক্তারের কাছে দেখাও না, না হলে তো পাগল হয়ে যাবে। আমার কথা শুনে তোমার ফুপা রাগের কারণে বলল, সাগর, সাগর নামে আমি কাউরে চিনি না, ওর এই অবস্থার কারণ আমি নিজেও জানি না। ওর বাপের গায়ে হাত তুলছিল, আর শুনে রাখ, ওর নিয়ে আমি মাথা খাওয়াইতে চাই না, বুঝতে পারছস? ও শ্বশুর বাড়ি আসছে, যাক চলে যাক, চলে যাক। তখন তোমার ফুপার মুখে এই কথাগুলো শুনে আমি বুঝতে পারি, কিন্তু সে মানতে চায় না। আর তা দেখে তার বউ বলল, হয়েছে, এত দেখতে হবে না, যা দেখার আমি দেখে নেবো, যত সব বাহানা। বৌমার এমন কথা শুনে মনে অনেক কষ্ট লাগে, কারণ আমি এখন দুইজনের মাঝ, একদিকে আমার সন্তান আর অন্যদিকে স্বামী, আমি উপায় খুঁজে পাই না কি করব। আর এইভাবে সেই দিনটা পার হয়ে যায়। যত সময় পার হইতেছিল ওর পাগলামি ততই বাড়তেছিল। সাগরের এমন অবস্থা দেখে তোমার ফুপা শুইতে না পেরে ডাক্তার দেখায়। এত রাগ অভিমান ভুলে যায়, কারণ ছেলে তো তার। সাগরকে ঢাকার নামি দামি ডাক্তারগুলো দেখানো হয়, লাভ হয় না। দিন দিন তার পাগলামি যেন বাড়ে চলতেছিল। আর একদিন তো সে পুলিশকে রীতিমতো ডেকে আনে, তার কানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। আর এইভাবে সাগরের পাগলামিতে আমরাও শুইতে পারতেছিলাম না। তখন আমাদের প্রতিবেশী একজন বলে উঠলেন, সাগর পাগল হয়ে গেছে, পাগলা গারোতে দিতে পারেন, আর যদি না হয় তাহলে সাগরের জন্য অন্যরকম ক্ষতি হলে তার বহন কিন্তু আপনারা করবেন, আর তখন তোমার ফুপা পাবেন। সাগরকে পাগলা গারোতে দিলে ভালো হবে। তাই চিন্তা করে দেখে সাগরকে পাগলা গারোতে রাখাই ভালো।
তখন আমি বললাম, কি বলবো ফুপু, আসলে হঠাৎ করেছে এমন কেন হলো বুঝতে তো পারছি না। আচ্ছা যাই হোক ফুপু, মা খাওয়ার জন্য ডাকছে, আসসালামু আলাইকুম। আমি এই কথা বলে ফোনটা রেখে দিয়ে আর ভাবতে থাকি আসল ঘটনাটা কি। আর আমায় এভাবে চিন্তা করতে দেখে সাদিয়া বলে উঠলো, ওগো তোমার আবার কি হলো, এত গভীর রাতে কি ভাবছো তুমি বলো না। তখন আমি বলে উঠলাম, আরে তেমন কিছু না, ঘটনা শুনে বুঝতে পারছি এই আর কি। আবার কি মনে হয় জানো, ফুপার হাতে কিছুটা আছে, সে কিছুটা করেছে, অবশ্যই করেছে। তখন সাদিয়া বলে উঠলো, কি যাতা বলছো, ফুপা আবার কি করবে। আর সাগর ভাই পাগলামি অনেক দিন ধরে করতেছে, পাগলা গারোতে হয়েছে, এখন এখন তো সে পাগলা গারোতে আছে। এখন তোমার এইটা নিয়ে ভাববার সময় নাই, ডাক্তার দেখালে হুজুর দেখালে ঠিক হয়ে যাবে। আমি মনে মনে ভাবি তাই হবে হয়তোবা, তাই বললাম আচ্ছা বাদ দাও, চলো খেয়ে আসি, আবারও ঘুমাবো। তখন আমি আর সাদিয়া গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের ঘরে এসে ঘুমিয়ে পড়ি। এরপরে আর যোগাযোগ হয় না আমার সাথে, কিন্তু আমার বউ মানে সাদিয়া কথা বলতো মাঝে মাঝে। আর এভাবেই প্রায় একটা মাস কেটে যায়, রমজান মাস চলে আসে। তখন আমার ডিউটি ছিল দুপুর 2টো থেকে রাত 10টা। আমি কাজ শেষ করে বাড়িতে চলে আসি। তখন আমি হাত মুখ ধুয়ে নিই এবং সরাসরি খাওয়ার জন্য বসে পড়ি, কারণ সারা দিন রোজা ছিলাম। তখন আমি খাওয়া দাওয়া শুরু করি, আর মা হঠাৎই করে বলে উঠলো, আমিরুল তোর ফুপা শ্বশুরের সাথে সাগর আসিস না, এখন একটু ঠিক হয়েছে। তখন আমি বললাম, কি কইলা, আমার এতদিন তো বলো নেই। তখন মা বলে উঠলো, আজকে কথা বলছি আমি, সাদিয়া রিফাত তাই বলতে সুস্থ হয়েছে একটু, কিন্তু অনেক বেশি শুকিয়ে গেছে, একটু বেশি কথা বলে। মার কথা শেষ হতে না হতেই রিফাত তার রুমে থেকে বলে উঠলো, আরে উনি নেশা করে চোখ লাল করে ফেলে, কয় মাতালের মতো দেখ না, নেশা করে ভাব ধরে আর কি। জানি কেউ না বুঝে, বুঝতে পারছো। তখন আমি বললাম, আর তুই বেশি কথা বলোস, কারণ তুই কতটা খারাপ জিনিস তা আমি জানি, আর সাগর ভাইয়ের সাথে তেমন কিছু একটা হয়েছে। তখন সাদিয়া বলে উঠলো, আরে আমি না আগেই বলেছিলাম যে সাগর ভাইয়ের বউ এই কাজ করেছে, আর এখন জানতে পেরেছে তার বউ এবং শাশুড়ি মিলে এই কাজ করেছে। আর জানো তো সাগর ভাই না একদম পাগলের মতো অনেক বেশি কথা বলে। তখন আমি বললাম, আচ্ছা কি বলে সাগর ভাই বলো তো। তখন সাদিয়া আমাদের রুমে গিয়ে সমস্ত কিছু বললো, আর তাই কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় রুমের ভেতরে। আর তখন সাদিয়াকে জিজ্ঞেস করলাম, কি বলেছে সাগর ভাই, আর উনি এখন ঠিক আছে নাকি। তখন সাদিয়া বলল, সাগর ভাই অনেক কথা বলে, আর তাকে থামানো অনেক মুশকিল হয়ে যায়, সাগর প্রায় সময় বলে। সাদিয়া শোন বোন, স্বামী যা বলবি তাই করবি, তোর স্বামীর সাথে তর্ক করবি না, সবসময় ভালো ব্যবহার করবি, আর তার পছন্দ যা তাই করবি। সাগর ভাই এসব কথা বলছিলেন আর বারবার, আর এখন সে সুস্থ নয়, তবে রমজান মাসে একটু পাগলামি কমেছে এই আর কি। তখন আমি মনে মনে ভাবি হয়তো বা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আর এই বিষয় নিয়ে কথা বলি না। আর এভাবেই 16 থেকে 17 রমজানের দিনে সাদিয়া তার মায়ের সাথে কথা বলছিল। আর সবকিছু বলার শেষে সাদিয়া বলল, মা ফুপু ফুপারা কি চলে গেছে নাকি সাগর ভাইয়ের সাথে, হ্যাঁ কি খবর এখন। তখন আমার শাশুড়ি বললেন, না এখনো তো যায়নি, কারণ সাগরের সমস্যা এখনো নাকি ঠিক হয়নি। আমার শাশুড়ি এই কথা বলার পরে সাদিয়া আর একটু কথা বলে ফোনটা রেখে দেয়। তো এই ছিল আমার দেখা সত্যি ঘটনা, 100% সত্যি ঘটনা। আমার আপন ফুপার শ্বশুরের ছেলের সাথে ঘটেছে ঘটনাটি। আর এরপরে যদি জানতে পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক এপিসোডে সেই অংশটা নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন সপ্তাহে নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভৌতিকতার সাথে থাকুন। আমি আমিরুল, ভৌতিকতার একজন বস অফিসিয়াল স্টোরি টেলার এবং পাগলা ভক্ত ছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় আমিরুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড সত্যি কথা বলতে ব্ল্যাক ম্যাজিকের রিয়েল স্টোরিগুলো এরকমই হয়। আমি চাই যে এরপরে যদি কিছু হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি অবশ্যই আমাদেরকে মেনশন করবেন। আমরা শুনতে চাই যে আসলে মানে কি হচ্ছিল বা কি হলো এরপরে, আমি সমস্ত কিছু আপডেটটা জানতে চাই। সুন্দর ছিল, স্টোরি ওয়াজ সুপার অ্যামেজিং, সুপার পারফেক্ট স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছেই
অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আসলে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে, বিকজ এই যে কষ্ট, এই যে যন্ত্রণা নিয়ে আপনাদের জন্য ঘটনা শেয়ার করা, ইটস অল অ্যাবাউট ইউ গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ভৌতিক কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আমিনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য। এই ঘটনার পরবর্তী অংশ থাকলে অবশ্যই সেন্ড করে দেবেন। চলে যাই আমরা এই ঘটনার বা এই এপিসোডের পরবর্তী স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন জিমসু ভাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর কেমন আছেন প্রিয় লিসনার্সগণ? আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আর প্রিয় জিমসু ভাই, আগের গল্পটা ছোট করে লেখার জন্য সরি। এবার আসি আমার পরিচয় পর্বে। আমি শামীম হাসান তামিম, আর আমার বাসা ভাওয়াল, গাজীপুর সমস্ত কারখানার পাশে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলে যায় সরাসরি ঘটনায়। বলছে শামীম হাসান তামিমের মেয়েকে, আম্মু শোনো, তবে কিভাবে এক ধ্বংসকর জিনকে মুসলিম বানিয়েছিলাম। আবু পড়ো না, শুনে অগ্নিকাকুর ঘটনা। আমি সবে মাত্র আসরের নামাজ পড়ে উঠলাম, আর দেখি আমার বাড়িতে একটা লোক এসেছে আর বাহির থেকে শামীম ভাই পড়ে ডাকছে। তখন আমি নামাজ শেষ করে বাইরে আসি, এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আর আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আর তখন লোকটি কান্না কান্না চোখে আমাকে বলল, আপনি চিনবেন না ভাই, আমি একটু শামীম ভাইয়ের কাছে এসেছিলাম, তাকে একটু ডেকে দিবেন, আমি অনেক বড় বিপদে পড়েছি। তখন আমি মনে মনে ভাবি, কি এই নৌচা আমাকে চিনে না? আর তখন আমি বললাম, আমি শামীম, কি হয়েছে বলুন না। তখন সে লোকটি বলল, মজা করেন না ভাই, আপনি ওনাকে ডাকেন না ভাই প্লিজ। তখন আমি বললাম, আমার কোনো ভাই নেই ভাই, আমি একাই, আর আমি ভাই পাবো বা কোথায়? তখন লোকটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি শামীম ভাই, আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান। আর তখন আমি বললাম, কি হয়েছে? আর আপনাকে তো চিনলাম না। তখন সে লোকটি বলে উঠল, আমি অনেক দূর থেকে এসেছি, আর আমার বাসা নবাবগঞ্জ, আর আপনার খালাদের বাড়ির পাশে, আর আপনার খালা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তখন আমি বললাম, খালা আপনাকে আমার কাছে পাঠিয়েছে? তখন আমি ভাবি, খালা পাঠিয়েছে, ও আচ্ছা, তা কেন এসেছেন আমার কাছে বলুন তো? তখন সে লোকটা বলে উঠলো অশ্রু ভেজা চোখে, বলে উঠলো, শামীম ভাই, আপনি আমাকে বাঁচান, আপনি আমার শেষ সম্বল। তখন আমি বললাম, কি হয়েছে আগে শুনি, তারপর তো বলতে পারবো কি করতে পারি। তখন সে লোকটা বলল, আমি নতুন একটা বাড়ি করতে যাচ্ছিলাম অনেক দিন ধরে, আর তার জন্য একটা ভালো ঠান্ডা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। আর তখন আমাকে একটা জায়গা দেখানো হয়, জায়গাটা আমার অনেক পছন্দ হয়, আর অনেকটা কম দামে দিচ্ছিল। আর আমি ভাবলাম, এত কম দামে দিচ্ছে, ভালো একটা জায়গা, আর যেহেতু পেয়ে যাচ্ছি তাই আর দেরি করিনি। আশেপাশে অনেক লোক আমাকে বলল, এই জায়গাটা নিন না, জায়গাটাতে অনেক সমস্যা আছে, এখান দিয়ে তো রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা কেউ যেতে ভয় পায়। আপনি বাড়িতে থাকতে চাচ্ছেন আর এখানে থাকতে চাচ্ছেন? তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি, কেন, কি হয়েছে এই জায়গাতে? তখন লোকগুলো বলে উঠলো, এখানে অনেক বড় এক শয়তান আছে, যে শয়তান যার উপরে নজর দেয় বা পরে তার পুরো রীতিমতো বংশ নির্বংশ করে দেয়। তো আমি বনে বনে ভাবি, হয়তো বা লোকটা বলছে আমাকে ভয় দেখাবার জন্য, তাই তাদের সাথে এক প্রকার রাগারাগি করি আর বলি, আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এইসব কথা বলছেন? যান, আপনাদের কাজ করেন, আমার বাড়ি আমি দেখে নিব। আর আপনারা এখনো সেই আগের যুগকার মানুষের মতো আছেন নাকি? হ্যাঁ, সে ভূত প্রেত নিয়ে ভয় দেখাচ্ছেন আমাকে। আর আমি এখনকার মানুষ, আমি এসব বিশ্বাস করি না। তা যাই হোক, আপনারা যান, যা কিছু হয়ে যাক আমি দেখে নেব না। আর জায়গাটি কিনে সেখানে বাড়ির কাজ ধরে আর কিছুদিন ভালো করে চলছিল। হঠাৎ করে একদিন আমার ছেলেকে পাঠায় কিরকম কাজ চলছে সেটা দেখবার জন্য। আর তখন থেকে শুরু হয় আমার জীবনে এক ভয়াবহ অন্ধকার। তখন আমি বলি, এই জায়গার সাথে আপনার বংশের সম্পর্ক কি, একটু ভালো করে বুঝে বলুন তো। তখন সে লোকটি আমাকে বলা শুরু করলো, আমার ছেলে দুপুরে যায় কাজ দেখতে, আর সন্ধ্যায় যখন ঘুরঘুরে অন্ধকার হয়ে আসছে, আর তখন আমার ছেলে বাড়িতে আসে না, তাই আমি যাই সেখানে দেখতে যে কি হয়েছে, এখন আসছে না কেন। তো আমি গিয়ে যা দেখি তা দেখবার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি যে দেখি আমার ছেলের মাথাটা বাড়ির সামনে চলে আছে, আর গলা থেকে পুরো শরীরটা উঠানের মাঝখানে পুঁতে রেখেছে, শুধু পাটা দেখা যাচ্ছে। আর এটা দেখে সেখানে আমি অজ্ঞান হয়ে যাই, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর কি হয়েছিল
তা আমি বলতে পারি না। তার পরের দিন সকালে সেখানে কিছু লোক যাচ্ছিল, তখন আমাকে দেখতে পেয়ে তারা আমাকে আর আমার পুরো সন্তানের মৃতদেহটা তুলে আমাদের বাড়িতে নিয়ে আসে আর আমার সন্তানকে দাফন করে কবর দিয়ে আসে। তার দুদিন পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান আসার পর শুনি আমার ছেলেকে জানাজা দিয়ে কবর দেওয়া হয়েছে। কবর দিয়ে আসার সময় নাকি কেউ একজন অদৃশ্যভাবে রাগান্বিত হয়ে বলে, তোরা কেউ বাঁচবি না, তোদের বংশ নির্বংশ করে দিব। আর তখন আমাদের বাড়ির পাশে একজন হুজুরকে নিয়ে আসি, আর হুজুর আমাদের বাড়ির সামনে আসতে কিরকম যেন একটা বাতাস বইতে লাগলো, যেন সবকিছু গাছপালা ভেঙে পড়বে, আর চারিদিকে কেমন যেন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। আর হুজুর আমাদের বাড়িতে যাবার পর হুজুরকে বলে, হুজুর কেমন আছিস? আর বেশিক্ষণ তো ভালো থাকবি না রে। আর সাথে সাথে হুজুরের বাড়ি থেকে খবর আসে হুজুরের একমাত্র মেয়েকে কে যেন মেরে ফেলেছে, মাটির নিচে পুঁতে রেখেছে মাথাটা। তখন সে শয়তানটা বলল, এক চোখ বন্ধ কর, দেখতে পারবি। আর তখন হুজুর চোখটা বন্ধ করে, আর হুজুর তখন কি জানি একটা দেখতে পাচ্ছিল, আর আমরা কেউ কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন হুজুর ভয়ে বাড়ি থেকে চলে যায় আর বলে, এটা আমাদের সম্ভব না, আপনারা অন্য কাউকে ডাকেন কেমন। এই বলে হুজুর তাড়াতাড়ি করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারপরের দিন শুনি হুজুর নাকি মারা গেছেন, আর তার চোখ দুটো যেন নাকি বেরিয়ে আসছিল, তার ঘাটটা কে যেন ভেঙে ফেলেছিল। আর তখন আরেকটি কবিরাজ আনি, আর কবিরাজ এসে আমার বাড়িতে যাবার পর কবিরাজকে অনেক ভয় দেখায়। আর তখন কবিরাজ রাগান্বিত হয়ে বলল, তোর সাহস থাকলে সামনে আয়। তখন সে শয়তানটা সামনে আসতেই কবিরাজকে একটা থাপ্পড় মারে, আর কবিরাজ অনেক দূরে ছেয়ে পড়ে। তখন কবিরাজ ভয় ভয় বলে উঠল, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আপনি এখানে আসছেন, জানলে কখনোই আসতাম না। এই বলে কবিরাজ অনেকটা দৌড়ে করে পালিয়ে যায়, আর যাবার সময় বলে যায়, আমাকে ক্ষমা করে দেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আর তখন পাগলের মতো ঘুরছিলাম একটা ভালো কবিরাজের সন্ধানে। তখন আপনার কথা বলে একজন লোক, সে আপনাকে আপনার খালাদের বাড়িতে নিয়ে গিয়েছিল সে শয়তান তাড়াতে। আর তখন আপনার খালাদের বাড়িতে যাই, আর গিয়ে শুনি আপনার কথা, আর আপনার কাছে চলে এসেছি। আপনি একটু দেখুন না স্বামী ভাই। তখন আমি বলে উঠলাম, আচ্ছা ঠিক আছে, আমি কাল আপনার বাড়িতে যাব, আর এই তাবিজটা নিয়ে যান, সাথে দমদমে পানি দিয়ে দিলাম। তখন সে লোকটা সেখান থেকে চলে যায়, আর আমি এশার নামাজ পড়ে আমার ধ্যানে বসার ঘরে চলে যাই। আর যে কিছুক্ষণ মঞ্চ পড়ার মাঝে চলে আসে জাহানারা আর হাফিজা, আসতে দেখি ঘরটা একদম শীতল হয়ে গেছে, আর অনেক ঠান্ডা লাগছে, যেন এক বরফের ঘরে চলে এসেছি। এসে তারা আমাকে দুজনেই একসাথে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো শামীম? তখন আমি বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম। আর আমি তখন তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর জিজ্ঞেস করলাম, কে এই শয়তান? তখন তারা দুজনেই বলে উঠলো, একটু অপেক্ষা করো শামীম, আমরা দেখে আসি কে এই শয়তান। এই বলে তারা চলে যায়, আর আমি আমার রুমে ধ্যান মগ্ন হয়ে বসে যাই। তার কিছুক্ষণ পরে তারা চলে আসি জাহানারা আর হাফিজা। তখন তারা এসে ভয় ভয় বলে উঠলো, শামীম তুমি এই কাজে হাত দিও না, এই কাজে অনেক অনেক ঝুঁকি আছে, তোমার জীবনে অনেক বড় একটা রিস্ক আছে। তখন জাহানারা বলে উঠল, শামীম এই শয়তানটা বাড়ির জিন, আর তার নাম হলো খান্নাস। আর এই শয়তান অনেক ভয়ঙ্কর এক জিন, কেননা শয়তানটা স্বয়ং ইবলিস শয়তানের পূজা করে, আর তার জন্য ইবলিস শয়তান তাকে অনেক অনেক শক্তি দান করেছে। আর তার অনুসারী জিনগুলো বা শয়তানগুলো তোমাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করবে, তুমি ভয় পাবে না, আমরা তোমার সাথে আছি সবসময়। আমি শুধু তাদের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, আর তারপর বলে, শামীম আমরা এবার যাই, তুমি কাল যাবার জন্য তৈরি থেকো। আমি বলে উঠলাম, ঠিক আছে। তখন তারা চলে যায়, আর আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। আর আমি ঘুমানোর পর স্বপ্নে দেখি কালো কুচকুচে একটা অবয়ব আর আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বলছে, শামীম যদি ভালো চাস তবে কাল তুই যাবি না, তুই যাস তবে তোর মৃত্যু নিশ্চিত, কেউ তোকে বাঁচাতে পারবে না। আর আমাকে কিছু না বলে অন্ধকারের সাথে মিশে যায়, আমার ঘুমটা ভেঙে যায়। আমি ভাবি, কি দেখলাম, এটা একটা শয়তান এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? আর তখন আমার মনে পড়ে যায়, আমি তো আমার শরীরটা বন্ধ করিনি, তাই হয়তো এই শয়তানটা আমাকে স্বপ্নে সে ভয় দেখাতে পারলো। আমার মনে তখন জিদ উঠে চায় যে যেভাবে হোক না কেন এই শয়তান খান্নাসকে আমি শেষ করেই ছাড়বো। আর তখন আমি শরীরটা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ি। আর তারপরের দিন সন্ধ্যায় আমি তৈরি হয়ে থাকি যাবার জন্য। আর তখন জাহানারা আর হাফিজা এসে আমাকে সুন্দর এক মধুর কণ্ঠে সালাম দিয়ে বলে উঠলো, আসসালামু আলাইকুম শামীম, কেমন আছো? তখন আমি বলে উঠলাম, ওয়ালাইকুম আসসালাম,
ভালো আছি, তোমরা কেমন আছো? তখন তারা বলল, ভালো আছি। আর তুমি তৈরি তো যাবার জন্য? আমি বললাম, আমি তৈরি আছি। আর আমি একটা সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছিলাম। আর জাহানারা বলল, শামীম তুমি চোখ বন্ধ করো। আর তখন চোখ বন্ধ করতে দেখি শরীরটা একদম হালকা হয়ে গেছে, আর মনে হচ্ছে আমি যেন হাওয়ার সাথে ভেসে যাচ্ছি। আর কিছুক্ষণ পর বলে, শামীম এবার তুমি চোখটা খোলো। আর আমি চোখ খুলতে দেখি আমি জুনায়েদ ভাইদের বাড়িতে। ও লিসনার্সগণ, লোকটার নামই বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা বাড়িতে গিয়েছিলাম, তার নাম জুনায়েদ। তো যাই হোক, ঘটনায় চলে যাই। আর তখন আমি দেখি অনেক অনেক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। আর ছায়ামূর্তিগুলো দেখতে শিয়ালের মতো লাগছে, আর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। আর দুটি দাঁত যেন উপর দিক থেকে আর দুটি দাঁত নিচের দিকে, যেন আমাকে এখনই খেয়ে ফেলবে, এরকম একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। আর জাহানারা তখন রাগান্বিত হয়ে বলল, শয়তানের অনুসারী শয়তানের বাচ্চারা, আজ তোরা কেউ বাঁচবি না, তোদের জন্য ভয়ঙ্কর বৃত্ত অপেক্ষা করছে। এই বলে রীতিমতো ওপর থেকে তাকিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার দিল। আর সাথে সাথে অনেকগুলো ছায়ামূর্তি এসে উপস্থিত হলো, আর সাথে সাথে যুদ্ধ হয়ে গেল তাদের মধ্যে। আর সবগুলো শয়তানকে মেরে এসে রীতিমতো বলল, রাজকুমারী সবগুলো শয়তানকে মেরে ফেলেছি, এখন কি করব? আর তখন জাহানারা বলল, এবার তোমরাও চলে যাও, আমার নির্দেশনা বাবার জন্য অপেক্ষা করো, যদি প্রয়োজন পড়ে তাহলে আবারও আসতে হবে। এই বলে তারা জাহানারা হাফিজা বলে রীতিমতো, এবার তুমি বাড়িতে প্রবেশ করো। আর তখন প্রবেশ করে পুরো বাড়িটাতে জঞ্জলের পানি ছিটিয়ে দেই। আর শয়তানটা হা করে হাসতে থাকে আর বলতে থাকে, কে রে তান্ত্রিক, এই বাড়িতে আমার কিছু হবে না, তো জানিস না আমি হলাম খান্নাস। তখন আমি বলে উঠলাম, শয়তান খান্নাস, সামনে আয় সাহস থাকলে, অদৃশ্য হয়েছিস কেন? তখন শয়তান খান্নাসটা বলে উঠলো, শামীম তান্ত্রিক, আমাকে দেখলে তুই এমনিতে মারা যাবে। আর তখন শয়তানটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, তান্ত্রিক, বাঁচতে চাইলে তুই এখান থেকে চলে যা, শেষবারের মতো তোর জীবন ভিক্ষা দিলাম, তো আমার বিষয় নাক না গড়িয়ে এখান থেকে চলে যা। আর তখন আমি বলে উঠলাম, আজ তুই পালিয়ে বাঁচতে পারবি না। এই যে সাধারণ মানুষের এত ক্ষতি করেছিস না, আর নিরীহ মানুষকে বেঁধে রীতিমতো পাপ কাজে লিপ্ত হচ্ছিস, জানিস আমার আল্লাহ তোদের মতো শয়তানের জন্য কত বড় দোজখ সৃষ্টি করেছে। আর ভালো করে বলছি, এখনো সত্যের পথে ফিরে আয়, শেষবারের মতো বলছি। আর তখন শয়তানটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলো আমাকে উদ্দেশ্য করে, জানোয়ারের বাচ্চা, তোর মতো সাধারণ একটা মানুষ আমাকে হুমকে দেশ, কত বড় সাহস! এই বলে সে শয়তান খান্নাস আস্তে আস্তে তার শরীর দৃশ্যমান করতে থাকে আর হাসতে থাকে, বিভৎস সেই হাসি। শয়তানকে দেখতে এতটাই বড় লাগছিল যা বলার মতো নয়, যেন আমি তার কাছে একটা ক্ষুদ্র বসা আর কিছুই নয়। এই জন্য একটা দানবের রূপ নিল মুহূর্তে, আর তার চোখ দিয়ে যেন আগুনের মতো কিছুটা বের হচ্ছিল, আর তার মাঝখান দিয়ে কালো রঙের ধোঁয়া বের হচ্ছিল, আর তার পিঠ দিয়ে দুটি ডানা যেন বেরিয়ে আসছিল, আর পুরো শরীর দিয়ে কালো রঙের ধোঁয়া বেরিয়ে আসছিল, আর সাথে সাথে শরীরের মাংসগুলো খসে খসে পড়ছিল। সে একটা বিশাল ভয়ঙ্কর রূপ। আর শয়তানটার পেছনে অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর শয়তানটার দুপাশে দুজন দাঁড়িয়ে আছে, আর তারা দুজনে একেবারেই এক এক রূপ ধারণ করছিল। এবার সেনের রূপ আবারও ভয়ঙ্কর, এবং সে ভয়ানক রূপটা আবারও কখনো কাকের রূপ নিল। আর আমার দুপাশে দাঁড়িয়ে থাকা দুজন জাহানারা আর হাফিজা বিশাল এক দানবের রূপ ধারণ করলো। এতটাই বড় লাগছিল যেন তাদের দুজনকে একজনের মাথা দেখা যাচ্ছিল না, যেন মেঘের ভেতরে চলে গেছে। আর তাদের দুজনের মাথা এতটাই বড় লাগছিল, আর তারা রাগান্বিত হয়ে বলল, খান্নাস, আগে তোর শয়তানগুলোকে মেরে নি, তারপর তোকে দেখছি। আর এই বলে এক সেকেন্ডের মধ্যে চলে গেল সেই শয়তান খান্নাসের পেছনে থাকা ছায়া মূর্তিটার সাথে। তুমুল লড়াই শুরু হয়ে গেল। সবটাকে মেরে দুপাশে এসে দাঁড়িয়ে বলল, শয়তান খান্নাস, এবার তোরা পালা। এই বলে এসে চলে গেল, এবং দুজনেই জাহানারা আর হাফিজা দুজনেই এক কোপ দিয়ে রীতিমতো কেটে ফেললো তাদের দুটি ডানা, আর কেটে আমার সামনে এসে দাঁড়ালো। আর শয়তান খান্নাস তখন আস্তে আস্তে বলল, কে রে কুত্তার বাচ্চা, কিছু তো হলো না। তখন জাহানারা হাফিজা দুজনেই দুদিকে তাকালো, আর আমার দিকে তাকালো। তিনজন যেন হতভম্ব হয়ে তিন দিকে তাকালো, আর ভাবতে থাকি,
এইটা কি করে সম্ভব? আর তখন জাহানারা আর হাফিজা দুজনের শক্তি একত্রিত করে একটা আগুনের বল নিক্ষেপ করলো। আর তখন শয়তান খান্নাস পুড়ে ছাই হয়ে যায়, আর সাথে সাথে আমারও ছাই থেকে দানবের রূপ ধারণ করলো। আর তখন বীর করে কি জানি বলছিল। আর তখন অদৃশ্যভাবে জাহানারা আর হাফিজা বন্দী হয়ে যায়। আর তখন শয়তান খান্নাস হা করে হাসছিল, আর হাসতে হাসতে বলল, আরে বোকার, তোর বুঝতে পারলি না আমার প্রাণ আর আমার ভেতরে নেই? এইটা বুঝতে পারলি না আর আমাকে মারতে চলে আসলি? আর রাগান্বিত হয়ে খান্নাস শয়তান বলে উঠল, জানোর বাচ্চা, এবার দেখবো তোদেরকে কে বাঁচায়। বলতেই দেখি জাহানারা হাফিজা রীতিমতো ছটফট করছে, এরকম ভাবে ছটফট করছে যেমন একটা মানুষের উপরে অ্যাসিড দিয়ে গোসল করালে যেমন ছটফট করবে, ঠিক সেরকম ভাবে তারা দুজনেই যেন ছটফট করছে। আর এটা দেখে আমার অনেক কষ্ট লাগছিল। তখন আমি বললাম, খান্নাস, তুই আমাকে মেরে ফেল আর তাদের দুজনকে ছেড়ে দে। আর তখন শয়তান খান্নাস হা করে হেসে উঠে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, শামীম তান্ত্রিক, জানোর বাচ্চা, বলেছিলাম বাঁচতে চাইলে ঝরে যা, ঘেরি না। আর এখনো সময় আছে, যদি বাঁচতে চাস তবে তোর আল্লাহকে ছেড়ে আমার পুজো কর, তবে বেশি যেতে পারবি। আর তখন দেখি আকাশটা যেন কেঁপে কেঁপে উঠছে, আর অনেক অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, যেন এখনই বজ্রপাত হবে। আর চারিদিকে অনেক অনেক বাতাস বইছে, আর দূর থেকে আগুনের মতো কিছুটা দেখা যাচ্ছে। আর তখনই আমার মনে পড়ে যায় এটা আমার বন্ধু অগ্নি ছাড়া আর কেউই নয়। আর মনে পড়তেই আমি খিলখিল করে হেসে উঠি। আর তখনই শয়তান খান্নাস রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আরে এখানে কি হচ্ছে? আর তুই হাসছিস কেন? তোর সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, তুই ভয় পাচ্ছিস না? আর তখন আমি হাসতে হাসতে বলে উঠি, এখানে তোর মৃত্যু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর কেউ বাঁচাতে পারবে না তোকে, বুঝতে পেরেছিস? আর তখনই দেখি চারদিকে আশেপাশে যত কাজ হচ্ছে সবকিছু যেন আগুনে জলে পড়ে যাচ্ছে। আর তখন এটা আগুনের গোলা এসে আমার সামনে পড়ে, আর তার থেকে বেরিয়ে আসে আমার প্রাণপ্রিয় অগ্নিজিন, আর বলে উঠল, শামীম, তুমি এত বড় একটা কাজ করলে আমাকে বললে না একবারও? আর তখন আমি বলে উঠলাম, বন্ধু আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর তখন শয়তান খান্নাসকে উদ্দেশ্য করে বলে, শয়তানের বাচ্চা, তুই আমার বন্ধুকে তোর ভয় পড়ে আমার আল্লাহকে ছেড়ে পুজো করতে বললি? এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে এবারে বুঝতে পারবি। আর বলতে দেখি আমার প্রাণপ্রিয় বন্ধু অগ্নি ধীরে ধীরে ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, আর এতটা ভয়ঙ্কর হয়ে উঠলো যেন মাটিটা কেঁপে উঠবে ভয়ে। আর শয়তান খান্নাস বলে উঠলো, তোর দুই সহকারী চামচাকে দেখিস না কতটা যন্ত্রণা দিচ্ছি, তবুও ভয় পাচ্ছিস না? আর তা বলতে অগ্নি তার চোখ দুটো যেন নীল আগুনের দুটো তীর নিক্ষেপ করে এবং শয়তান খান্নাসের দুপাশে দাঁড়িয়ে থাকা দুটো ছায়া মূর্তির দিকে নিক্ষেপ করে। আর দুটো ছায়া মূর্তির কপালে লাগে, আর সাথে সাথে একটি চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর শয়তান খান্নাস ভয়ে ভয়ে কাঁপতে থাকে এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে তুই? এই রহস্য তুই কিভাবে জানলি? তখন অগ্নি হাসতে থাকে আর বলে, এখন বুঝতে পারিসনি আমি কি, তাই না জানোয়ার বাচ্চা? তবে আমার চোখের দিকে তাকিয়ে দেখ, ভালো করে দেখ আমি কে। তখন সে শয়তান খান্নাস অগ্নি চোখের দিকে তাকিয়ে ভয় ভয় বলল, আমার প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমি চিনতে পারিনি, আমার জান ভিক্ষা দিন শেষবারের মতো। তখন অগ্নি রাগান্বিত কণ্ঠে বলল, জানোয়ার বাচ্চা, তোর কোনো ক্ষমা নেই। তখন আমি ভয় ভয় বললাম, বন্ধু তাকে ছেড়ে দাও, যদি সে শয়তান ইবলিসের পথ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে তবে তাকে ছেড়ে দাও। তখন আমাকে বলে উঠলো, শামীম বন্ধু, তোমার কথা আমি ফেলতে পারি, তুমি হলে এই মানব কুলের আমার একমাত্র বন্ধু, ঠিক আছে? আর শয়তান খান্নাসকে উদ্দেশ্য করে বলল, খান্নাস, শুনলি আমার বন্ধু কি বললো? তোকে ছেড়ে দিতে পারি যদি ইবলিস শয়তানের পথ থেকে সরে আসিস, আল্লাহর পথে ইবাদত করিস। তখন সে খান্নাস জিন বলে উঠলো, এই আমার প্রভু, আপনি যা বলবেন তাই হবে, আমি 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 আপনাকে বলছি, আমি মুসলিম হয়ে যাব। আর তখন অগ্নি বলে উঠলো, আমি না, আমার প্রাণ প্রিয় বন্ধু তোকে বানিয়ে দেবে মুসলিম। শামীম বন্ধু, তুমি খান্নাসকে মুসলিম বানিয়ে দাও আর তার সুন্দর একটা ইসলামিক নাম রেখে দাও। আর তখন আমি খান্নাসকে কালিমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিই, আর তারপর মুসলিম ধর্ম থেকে একটা নাম রেখে দিই, আজ থেকে তোমার নাম হলো নূর। আর তখন বলে উঠল, ঠিক আছে বন্ধু শামীম, আজ এই পর্যন্ত, আমি শুধু তোমার
অনুগত থাকবো যত বাধায় বিপত্তি আসুক না কেন। আর তখন আমি অনেক খুশি হয়ে ডোরকে জড়িয়ে ধরে বললাম, বন্ধু তুমি আমার প্রথম চীন বন্ধু, যাকে আমি মুসলমান বানিয়েছি। আর অগ্নি অনেক খুশি হয়ে যায়, আমাকে বলে উঠলো, বন্ধু এবার আমি চাই। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে বন্ধু। আর তখন অগ্নি হাসতে হাসতে চলে যায়, আর নূর তখন জাহানারা আর হাফিজাকে রীতিমতো মুক্ত করে দেয়। আর তখন আমি জুনাদ ভাইকে বললাম, আর কোনো সমস্যা নেই। আর তখন আমি বাড়িতে চলে আসি আর ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ি। আম্মু আজকে এতটুকুই, আবার অন্যদিন অন্য এক ঘটনা শোনাবো, এবার ঘুমিয়ে পড়ো কেমন? ঠিক আছে আব্বু। প্রিয় জেফরি ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। গল্পটি সিলেক্ট হলে অবশ্যই আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। সকল লিসনার্স ভাই এবং বোনেরা সবাই ভালো থাকবেন আর ভৌতিক কথার সবসময় পাশে থাকবেন, কেননা আমাদের প্রাণপ্রিয় জেফরি ভাই অনেক কষ্ট করে গল্পগুলো রেকর্ডিং করে আপনাদেরকে শোনান। তাই সবাই ভৌতিক কথার পাশে থাকবেন, সবাই বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি শামীম হাসান তামিম, আর এটা আমার নাম্বার ভাই। এরপর তিনি তার একটা ফোন নাম্বার দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় শামীম হোসেন তামিম ভাই। হোয়াট এ বিউটিফুল স্টোরি। আজকে কিন্তু আপনার স্টোরিটা অনেক সুন্দর ছিল এবং বেশ লং একটা স্টোরি ছিল। আমি এরকম স্টোরি চাই আপনার কাছ থেকে, ডিটেইলড স্টোরি, স্মার্ট স্টোরি এবং একের সাথে বড় স্টোরি। একটু বড় হলে হয় কি, একটা দীর্ঘ সময় ধরে মানুষ শুনছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগে তখন। সো আমি শুধু এতটুকুই বলবো যে দিস ইজ বেসিক্যালি অনেক ভালো একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আমি থাকছি এবং আই বিলিভ যে পরবর্তী ঘটনা অনেক সুন্দর হবে। এবং আপনাদের এতটুকু বলতে চাই যে দারুণ কিছু অবশ্যই হয়ে যাবে। আমরা কিন্তু আজকের এপিসোডে আরেকটি স্টোরি, দারুণ একটা স্টোরি শুনলাম। আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি লেভেলটা অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনাদের কাছ থেকে কমেন্ট কাম্য। আর আপনাদেরকে আরেকটা কথা না বলি না, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার করে দিতে। আর নিশ্চয়ই জানেন আমি আপনাদেরকে নতুন করে আবারও বলবো, আর সেটাই হচ্ছে নিশ্চয়ই একটা বিষয় আপনারা সবাই অবগত আছেন, আর সেটা হচ্ছে মায়াপুরীর রহস্য 4 এই এপিসোড বা এই ঘটনা কিন্তু আসবে অবশ্যই আপনাদের জন্য। অ্যান্ড মানে সত্যি কথা বলতে আমি ডেফিনেটলি আপনাদেরকে বলবো যে মায়াপুরী 4 তখনই আসবে যখন 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে এক্স্যাক্টলি। এবং আমি শুধু এতটুকুই জানি যে 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে মায়াপুরীর রহস্য নতুন রূপে আসবে, নতুন কিছু আপনাদেরকে দিবে। এবং এবার মায়াপুরীটা একটু বেশি ডিফারেন্ট এবং অনেক বেশি ইউনিক হবে, যা আপনারা কল্পনাও করতে পারছেন না। এবং সবকিছুতেই মানে একটা ইউনিক ব্যাপার থাকবে, অল ওভার এভরিথিং, বিকজ মায়াপুরী 4 ইজ সামথিং অ্যানাদার লেভেল। আই বিলিভ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো এই ছিল বলার। আমি আজকে বেশি কথা বাড়াবো না, বিকজ আমি চাই যে আপনাদের সাথে নেক্সট আরেকটা এপিসোড যেটা চলছে সেখানে কিন্তু কিছু গল্প করবো, আড্ডা দিব। আমাদের সাথে কিন্তু মানে আমি যদি বলি তাহলে এখন এইটা শেষ হতে যাচ্ছে আমাদের 790তম এপিসোড, এবং একই সাথে কিন্তু 791তম এপিসোডও চলছে। ইটস অলরেডি রানিং অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে 791তম এপিসোড অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি আর দেরি না করে 791তম এপিসোডে আপনাদের সাথে গল্প করতে চলে যাচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।